নমস্কার। রাত কটা বাজে? ঠিক কাঁটায় কাঁটায় 9টা, মানে সময় সত্যি শোনার। আমি পিউ, যা বলবো সত্যি বলবো। শুরুতেই কি বলবো? ওই যে সেই প্রাচীন প্রবাদ, আসি যাই মাইনে পাই, কাজ করলে ওভার টাইম পাই, তাই না? বাংলা আর বাঙালির ওয়ার্ক কালচার নিয়ে ব্যঙ্গ বহুদিনের। কেন হবে না বলুন? সরকারি দপ্তরে ধুলোয় ভরা ফাইলের পাহাড়ি বলে দিত এখানে 18 মাসে বছর। হাল পেলেই সংস্কৃতি বদলেছে ঠিকই, সময় ধরে অফিসে আসেন কর্মীরা, গতি বাড়িয়ে কাজও করছেন, কিন্তু সব জায়গায় কাজের কালচার বদলেছে কি? জলপাইগুড়ির মাল মহকুমার খবরটা দিই তাহলে। কি হয়েছে সেখানে? এখানকার একাধিক পঞ্চায়েতের কাজে জেলা প্রশাসন নাখুশ। এমন অবস্থা হয়েছে যে ফাঁকিবাজির প্রমাণ যদি মেলে বেতন বন্ধ হয়ে যেতে পারে। হ্যাঁ, এরকম হুঁশিয়ারি দিয়েছে জেলা প্রশাসন। গত 2 মাসে 11 জন সরকারি কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে ফেলেছে জেলা প্রশাসন। 11 জন, বেতন বন্ধ। ভাবতে পারছেন? কাজের গতি বাড়াতে কড়া নির্দেশ দিয়েছেন জেলা শাসক শামা পারভিন। যদি এমন হতো সব জায়গায়, দেখে শুনে আমার তো তাই মনে হচ্ছে, ওয়ার্ক কালচার তো বদলাতো। কিন্তু এই কড়া ডোজে সত্যি সত্যি বদলাবে কালচার? তবে এখন কালচার বলতে রাজনীতির কালচার সবার প্রথমে মাথায় আসে। আর আজ যা হলো, একে দাদাগিরির কালচার বলতেই পারেন। নিজের পুরনো বিধানসভা কেন্দ্রে গিয়ে বাপরে বাপ মেজাজ হারালেন দিলীপ ঘোষ। স্থানীয় কয়েকজন মহিলার সঙ্গে আঙুল উঁচিয়ে, চোখ পাকিয়ে, গলার স্বর সপ্তমে চড়িয়ে। কি ঝগড়া! আমি বললে বুঝবেন না, নিজে দেখুন কি কাণ্ড হয়েছে রেল শহরে, নিজে দেখুন। আরে টাকা দিয়েছি, কারণ বাপের টাকা নেই, আমি টাকা দিয়ে বানিয়েছি। তোমাকে বলেছি আপনি এমপিও একজন বাপকে বলতে পারেন? 14 পুরুষ তুলবো। তোমার বড় অধিকার দিয়েছে আপনাকে। বেশি না করে অধিকার কে দিয়েছে? বলো প্রদীপ কে বলবো কেন? আরে টাকা দিয়েছি কতটা মূল সব জায়গায়। হ্যাঁ, বেতনের গলা টিপে দেবো। তোর বাপকে বলবে টাকা দিয়েছে, ভিখারি বাড়ি নয়, টাকা দিয়েছি। দেখলেন? তুই তোকারি 14 পুরুষ থেকে গলা টিপে দেব। বাপরে, এসব যা শুনেছেন ঠিক শুনেছেন। আরে টাকা দিয়েছি, কারণ বাপের টাকা নেই, কারণ বাপের টাকা নেই, আমি টাকা দিয়ে বানিয়েছি। কারণ বাপের টাকা নেই, আমি টাকা দিয়ে বানিয়েছি। তোমাকে বলেছি আপনি এমপিও একজন বাপকে বলতে পারেন? 14 পুরুষ তুলবো। 14 পুরুষ তুলবো, 14 পুরুষ তুলবো, 14 পুরুষ তুলবো। তোমার বড় অধিকার দিয়েছে আপনাকে। হ্যাঁ, বেতনের গলা টিপে দেবো। হ্যাঁ, বেতনের গলা টিপে দেবো। তোর বাপকে বলবে, তোর বাপকে বলবে, তোর বাপকে বলবে টাকা দিচ্ছে। শেষ এখানে হয়নি। আমাদের হাতে এই বচসার আরো একটা ফুটেজ আছে, সেটা দেখুন এবার। ট্রেনে ফেলে মারবো, বলে দিই, ট্রেনে ফেলে মারবো, ট্রেনে ফেলে মারবো, ট্রেনে ফেলে মারবো, ট্রেনে ফেলে মারবো। গলায় পা দিয়ে দেবো, গলায় পা দিয়ে দেবো, গলায় পা দিয়ে দেবো, গলায় পা দিয়ে দেবো। কি বলছেন দিলীপ বাবু? আপনি একজন মহিলার গলা টিপে দেবেন, গলায় পা তুলে দেবেন? এমন কথা তাও আবার একজন প্রতিষ্ঠিত রাজনীতিবিদের মুখে, যিনি আবার বিধায়ক, সাংসদ হয়েছেন। আশ্চর্য হওয়ারই কথা। কিন্তু আমরা আশ্চর্য হচ্ছে কি? কারণ দিলীপ ঘোষের মুখ থেকে আগেও তো আমরা এমন অনেক কিছু শুনেছি মহিলা সংক্রান্ত। তা নিয়ে আকচাকচি তো কম হয়নি, ভোটের রেজাল্টেও নাকি তার প্রভাব পড়েছে। কিন্তু দিলীপ বাবুর ভাষা সন্ত্রাস বন্ধ হয়নি। অতীত নিয়ে একটু পরে কথা বলছি, তার আগে আজকের ঘটনায় আসি। কি ঘটনা দেখালাম? খড়গপুরের 6 নম্বর ওয়ার্ডের মাঠপাড়ায় একটা রাস্তার উদ্বোধনে গিয়েছিলেন দিলীপ ঘোষ। মেদিনীপুরের সাংসদ থাকাকালীন তিনি এই রাস্তার জন্য তহবিল থেকে বরাদ্দ টাকা দিয়েছিলেন। তারও আগে খড়গপুরের বিধায়ক থাকাকালীন এই রাস্তা তৈরির জন্য তদবির করেছিলেন।
সেই রাস্তার উদ্বোধনে গিয়ে খোশ মেজাজে ছিলেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি। তাল কাটলো কিছুক্ষণের মধ্যেই। কি হলো? দিলীপ কেন এখানে এসেছেন তা নিয়ে প্রশ্ন তোলেন স্থানীয় কয়েকজন মহিলা। প্রথমে চীনা ভঙ্গিতেই উত্তর দিচ্ছিলেন, হঠাৎ খেপে উঠলেন বিজেপি নেতা। তারপর তুই তোকারি, 14 পুরুষ, গলা টিপে দেবো, পা তুলে দেবো, শোনা যাচ্ছিল না এমন অনেক কথা যা বিপ ছাড়া শোনাতেই পারবো না। এমনকি দিলীপের গাড়ির সামনে বসে পড়ে বিক্ষোভ দেখান দুই মহিলা। পরে তাদের সঙ্গে যোগ দেন আরো কয়েকজন। কোনো মতে সবাইকে সরিয়ে দিলীপ ঘোষকে সেখান থেকে বের করে নিয়ে যান নিরাপত্তা রক্ষীরা। তাতে অবশ্য স্থানীয়দের ক্ষোভ কমেনি, যদিও দিলীপের দাবি বিক্ষোভকারীরা সবাই তৃণমূলী, তাই তাকে ঘিরে এমন বিক্ষোভ। উনি বলছে তোদের বাপ প্রদীপ সরকারকে জিজ্ঞাসা কর, গলায় পা তুলে দেবো, গলা টিপে দেবো, এগুলো কি করে এমপির কথাবার্তা? হ্যাঁ, এতদিন কোথায় ছিল? আমরা দল দেখছি না, আমরা একটা ওয়ার্ড বাসী হয়ে আমরা জিজ্ঞাসা করতে পারি, আমাদের অবশ্যই অধিকার আছে সেটা। উনি তাই বলে এরকম ভাবে উত্তর দেবে? এরা হচ্ছে ওই সুবিধাভোগী, 500 টাকা নিয়ে ঘেউ ঘেউ করে। আমি বলছি আমার বাপের টাকা, কার বাপের টাকা নেই, কার বাপ বলুক, কার বাপের টাকা। দিলীপ ঘোষ বাপ তুলেই বলবে, যারা ঘেউ ঘেউ করবে তাকে বাপ তুলেই বলবে। তাহলে আচ্ছা, জনতা যাই বলুক, ভোটার যাই বলুক, তা বলে একজন প্রতিষ্ঠিত দুঁদে রাজনীতিবিদ গলায় পা তুলে দেবো, গলা টিপে দেবো, তুই তোকারি, 14 পুরুষ বলতে পারেন? যারা ভোট চাইতে যান ভোটারের কাছে, জনতার কাছে, জনতার ক্ষোভের মুখে সব বলতে পারেন? কে জানে বাবা। তবে এবার অতীতে দিলীপ বাবুর কিছু রেকর্ড সামনে আনা যাক, বিশেষ করে ওই ভোটের আগে মুখ্যমন্ত্রী সম্পর্কে। শুনুন, আরেকবার শুনুন। শাড়ি পরে আছেন, একটা পা ঢাকা একটা খোলা, এরকম শাড়ি পরতে দেখিনি। যদি পাটা বার করে রাখবেন, শাড়ি কেন বারমুড়া পরতে পারেন, তাহলে পরিষ্কার দেখা যায়। টিএমসিতে একজনই পুরুষ আছেন, বাকি সবাই মহিলা। সময় বদলায়, পদ বদলায়, দিলীপ বাবু আর বদলান না। কুকথার কম্পিটিশনে তিনি যেন একাই 100। এত কিছু সত্ত্বেও বিজেপির দাবি দিলীপ ঘোষ যা করেছেন ঠিক করেছেন, বেশ করেছেন, আবার করবেন। জানিয়ে তৃণমূল চাচা ছোলা ভাষায় মাঠে নেমে পড়েছে। দিলীপদা যেটা করেছেন 100 বার ঠিক করেছেন, বেশ করেছেন, এবার আগে আবার যদি করেন তো আরো ভয়ঙ্কর ভাবে প্রতিরোধ হবে। আমরা ওই এক গালে মারলে আরেক গালটা বাড়িয়ে দেব না। ইট মারলে পাটকেল তো শুভেন্দুদা কম বলেছে, বোল্ডার আসবে। আবহাওয়া দফতর একটা অরেঞ্জ অ্যালার্ট 4টে ডিস্ট্রিক্টে দিয়েছে, তার মধ্যে পশ্চিম মেদিনীপুরও রয়েছে। এই ভারতীয় জনতা পার্টি অরেঞ্জ অ্যালার্ট সবসময় দিচ্ছে, সবসময় ধমকানি, চমকানি এবং মহিলাদের অপমান করা, কদর্য ভাষা অপমান করা, এইরকম অশ্লীল ব্যবহার, অশ্লীল ভাষা, এবং সেটা নিয়ে তাদের কোনো রিগ্রেট নেই। দেখুন, মুখের কথা আর বন্দুকের গুলি বেরিয়ে গেলে তো আর ফেরানো যায় না। দিলীপ বাবুর দলও জানে, তারা এখন পাল্টা বোল্ডার ছুঁড়তে শুরু করেছেন। কিন্তু তা সত্ত্বেও এই ভোটের আগে বাংলা আর বাঙালির জন্য দিলীপ বাবুর এমন কথা, এমন ভাষণবাজি কত ভালো বিজ্ঞাপন তা বিজেপিও হাড়ে হাড়ে জানে, অতীত অভিজ্ঞতা থেকেই জানে। আর এটাই যদি কালচারে পরিণত করতে চায় বিজেপি, তাহলে জি 24 ঘন্টা তার নিন্দা করবেই, বারবার করবে। কারণ যা বলি সত্যি বলি। দিলীপ ঘোষ কথার দাদাগিরিতে নাম ডাক করে ফেলেছেন, তা বলে শাসক দল কি পিছিয়ে থাকবে? আপনি যদি ভাবেন পিউ দিলীপ বাবুর কথা বলছে, বাকিদেরটা বলবে না, আলবাত বলবো, কারণ আমি যা বলি সত্যি বলি। দেখুন এবার শাসকের কীর্তি। দেখলেন তো কিভাবে দফতরে ঢুকে নিজের চেয়ারে বসে থাকা আধিকারিককে শাসাচ্ছেন, হাত ধরে টানছেন শাসক নেতা। কোচবিহারে তুফানগঞ্জের ছবি, সিসিটিভি ফুটেজে ফুল স্লিভ নীল শার্ট পরা যাকে দেখছেন তিনি তৃণমূলের স্থানীয় অঞ্চল সভাপতি প্রদীপ দাস। আর চেয়ারে বসে থাকা আধিকারিক যাকে হেনস্থা করা হচ্ছে তিনি নাটাবাড়ি 1 গ্রাম পঞ্চায়েতের সচিব অরুণ কুমার চক্রবর্তী। তুফানগঞ্জ 1 ব্লকের এই পঞ্চায়েত বিজেপি পরিচালিত। সেই পঞ্চায়েতের সচিবকে মারধরের অভিযোগ তৃণমূল অঞ্চল সভাপতির বিরুদ্ধে।
বিভিন্ন দাবি দাওয়া নিয়ে কথা বলতে পঞ্চায়েত দপ্তরে গিয়েছিলেন অঞ্চল সভাপতি, সঙ্গে ছিলেন নাটাবাড়ি 1 পঞ্চায়েতের তৃণমূল সদস্যরা। কথাবার্তা হঠাৎ কথা কাটাকাটিতে বদলে যায়। অভিযোগ, গন্ডগোল থামাতে এগিয়ে এলে পঞ্চায়েতের 2 জন কর্মীকে মারধর করা হয়, এমনকি কম্পিউটার সহ সরকারি কাগজপত্র লোপাট করা হয় বলে অভিযোগ। পঞ্চায়েত প্রধান কি বলছেন শোনাবো। প্রধান উপপ্রধান রুমে এখনো তালা বন্ধ। কবে থেকে? সে লোকসভা ভোটের পর থেকে এখনো তালা বন্ধ। তুফানগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন পঞ্চায়েত প্রধান। পঞ্চায়েত দপ্তরের সিসিটিভি ফুটেজ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দিয়েছে বিজেপি। কথা কাটাকাটি, এটা একটা মিথ্যা অভিযোগ করছে তৃণমূল কংগ্রেসের কালিমালির করতে। মারধরের ঘটনা ঘটেনি, এটাও নিশ্চিত। এই তো মৌকা ওদের কাছে, আর বিশেষ করে এমন একটা দিনে যখন দিলীপ বাবুর ভিডিও ভাইরাল। শাসক নেতা হলেই যা ইচ্ছা করা যায়, প্রশ্ন করছে বিজেপি। দাদাগিরি দেখছিলেন, এবার দিদিগিরি দেখুন। কোচবিহার থেকে বাঁকুড়ায় চলুন। ঠিকাদার স্বামীকে কাজ পাইয়ে দিতে হবে, তাই পঞ্চায়েত সমিতির সভাপতি স্ত্রী কি করেন, ও শিল্প যেন। এও রাজনীতির কালচার। বাঁকুড়া 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি নিবেদিতা দুলে ঘোষ, তার স্বামী পেশায় ঠিকাদার সুশান্ত ঘোষ। তাকে কাজ পাইয়ে দিতে সমিতি ভবনের সংস্কার বারবার করেন, বছরে বেশ কয়েকবার। তাও করা হয়েছে পঞ্চায়েত সমিতির অন্তর্গত জগদোল্লা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের একটা পরিত্যক্ত ভবন ভেঙে ম্যারেজ হল তৈরির জন্য বরাদ্দ টাকায়। এই অভিযোগ বিরোধীরা করছে না। মজার বিষয় এটাই, স্থানীয় বাসিন্দা কয়েকজনকে সঙ্গে নিয়ে জেলা শাসকের কাছে অভিযোগ করেছেন খোদ এলাকার প্রভাবশালী তৃণমূল নেতা মধুসূদন ডাঙ্গর। সম্পূর্ণ ভিত্তিহীন কথাবার্তা, কারণ এখন আমাদের এই বাঁকুড়া 1 সবথেকে স্বচ্ছভাবে কাজ হচ্ছে, এই টেন্ডারের মারফতে কাজগুলো হয়। এতেই গেরা কলের শেষ নয়। সম্প্রতি বাঁকুড়া 1 পঞ্চায়েত সমিতির ভবনের ছাদ সংস্কার হয়েছে। অভিযোগ, নিম্নমানের সেই কাজ ধামাচাপা দিতে আবার পঞ্চায়েত সমিতি ভবনের ছাদে টিনের শেড দেওয়া হয়েছে। যেই কাজও করেছেন পঞ্চায়েত সমিতির সভাপতির ঠিকাদার স্বামী। এই যে আমাদের যে সেট করা হয়েছে, এটা সমস্ত সরকারি বিল্ডিং এ এই ধরনের সেট আপনারা লক্ষ্য করবেন, পঞ্চায়েত অফিসগুলোতেও আছে। আমরা জাস্ট বিল্ডিংগুলোকে প্রোটেক্ট করার জন্য আলাদাভাবে এটা আমরা অর্থপ্রুত স্থায়ী সমিতিতে সিদ্ধান্ত নিয়ে এটা আমরা করেছি। কার কাছে কত মাল পাবো, কার কাছে কত কমিশন পাবো, ওদের নিজেদের মধ্যেই তো এখন চলছে। এর বিরুদ্ধেও বলছে, ওর বিরুদ্ধে। আসলে পঞ্চায়েত সমিতি একটা ঘুঘুর ভাষা। এতক্ষণ নেতাদের দাদাগিরি দেখছিলেন, এবার দেখুন রাজনীতির দাদাগিরি। এমন দাদাগিরি খেলার মাঠ কেউ ছাড়ছে না। আপনি আইপিএল দেখতে যাবেন কি, তার আগে তো রাম নাম জপতে হবে। বুঝতে পারছেন না? ভালো করে বোঝাই, আইপিএল এর একটা ম্যাচই অনিশ্চিত হয়ে গিয়েছে এই রাজনীতির দাদাগিরির চোটে। কাল থেকে আইপিএল এর নতুন মরশুম শুরু হচ্ছে। প্রথম দিনে মাঠে নামছে আমাদের কেকেআর। হাই প্রোফাইল এই ম্যাচ নিয়ে প্রতিবারের মতোই ফুটছে দেশ বিদেশের ক্রিকেট মহল। এর মধ্যেই সমস্যা কেকেআর এর একটা ম্যাচ নিয়ে। 6 এপ্রিল রামনবমী, সেদিনই ইডেনে কেকেআর এর সঙ্গে লখনৌয়ের খেলার কথা। রামনবমীর কারণে ম্যাচ কলকাতা থেকে গুয়াহাটিতে সরানো হবে, জল্পনা চলছে। আর তাতেই রাজনীতি ফুটছে, শুরু হয়ে গেছে তরজা। গোটা ঘটনায় কলকাতা পুলিশের কোর্টে বল ঠেলেছেন সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। আমাদের অলরেডি কলকাতা পুলিশের সঙ্গে 2 বার মিটিং হয়ে গেছে, বাট ওরা গ্রিন সিগন্যাল দেননি আমাদেরকে। ওরা রাইটিংয়ে জানিয়ে দিয়েছে বিকজ অফ সাম সিকিউরিটি ইস্যুস ওরা পুলিশ প্রোভাইড করতে পারবে না। সেইটাকে আমরা অলরেডি বিসিসিআইকেও জানিয়ে দিয়েছি, কপি টু কেকেআরও করে দিয়েছি। বাট এখনও অনেক দিন সময় আছে, লেটস সি। বাট আমরা কলকাতা পুলিশের থেকে কোনো গো হেড এখনো পাইনি। স্নেহাশিস গাঙ্গুলি তো স্পষ্টতই পুলিশের কোর্টে বল ঠেলে দিয়েছেন। আচ্ছা, পুলিশ কি করছে? কিছুক্ষণ আগে এক্স স্যান্ডেলে পোস্ট করেছে কলকাতা পুলিশ, আর সেই পোস্টে তাদের বক্তব্য, 6 এপ্রিল আইপিএল ম্যাচের প্রস্তাবিত সূচি বদলের যে সমস্ত পোস্ট করা হচ্ছে তা বিভ্রান্তিমূলক। কলকাতা পুলিশ সব নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর। যা সিদ্ধান্ত নেওয়া হয় তা জনগণের নিরাপত্তার কথা মাথায় রেখে। কি বুঝলেন? লালবাজার সূত্রে আমাদের কাছে আরো খবর রয়েছে, ইডেনের ম্যাচ অন্য কোথাও সরানোর কোনো নির্দেশ কলকাতা পুলিশ দেয়নি। তারা রামনবমীর দিনের কলকাতা লখনৌ ম্যাচের দিন বদলের জন্য সিএবির কাছে অনুরোধ করেছে মাত্র, তাও মৌখিক।
পুলিশের সূত্রে ব্যাখ্যার পরেও তরজা কিন্তু থেমে নেই। পুলিশ স্পষ্ট করে বলছে তারা ম্যাচ সরাতে কোনো নির্দেশ দেয়নি, অনুরোধ করেনি, শুধু দিন বদলের মৌখিক অনুরোধ। তরজা এখানে থামবে না। রাজনীতির খেলা থেকে খেলার মাঠের রাজনীতি। আইপিএল এর নতুন মরশুমের প্রথম বল এখনো পড়েনি, তার আগে শুরু হয়ে গিয়েছে রাজনীতির টি-20। 6 এপ্রিল ইডেনে কেকেআর বনাম লখনৌ ম্যাচ, একই দিনে রামনবমী, তাই ম্যাচের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার মেঘ। সূত্র বলছে এই ম্যাচ ইডেন থেকে সরিয়ে নিয়ে যেতে পারে বিসিসিআই। ম্যাচ হতে পারে বিজেপি শাসিত অসমের গুয়াহাটিতে। এই পরিস্থিতিতে সরাসরি পুলিশকে কাজ করায় তুলেছে গেরুয়া শিবির। রামনবমীর সঙ্গে ক্রিকেটের কি সম্পর্ক আছে? 70% মানুষের আবেগকে তো আপনি আহত করতে পারেন না। বাঙালি ক্রিকেটও দেখে, বাঙালি রামনবমীর মিছিলেও যায়, দুটোই একসঙ্গে চলতে পারে। আজকে পুলিশের অবস্থান প্রমাণ করে দিচ্ছে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের পরিস্থিতি কি অবস্থায় আছে। যদি আসামে ক্রিকেট ম্যাচ চলে যায় তো আসামে রামনবমী হবে না? কোন রাজ্যে আমরা বাস করছি এখন? আইন শৃঙ্খলা যে রাজ্যের এখতিয়ারে, পাল্টা সে কথা বিজেপিকে মনে করিয়ে দিয়েছে তৃণমূল শিবির। ভারতীয় জনতা পার্টি তোমরা খেলতে তো জানো না। যারা খেলোয়াড় রয়েছেন, যারা সোনার পদক আনেন, তাদেরকে আপনারা দিল্লির বুকে তাদের যৌন হেনস্থা হয়েছিল প্রতিবাদ করলে তাদের পাশে থাকেন না। আপনি খেলা নিয়ে কি বোঝেন? আইপিএল বিতর্কে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর নিশানায় বিজেপি তৃণমূল দুপক্ষই। বিজেপির বাইনারি পলিটিক্সকে করতে সহযোগিতা করলো ক্যালকাটা পুলিশ, পশ্চিমবাংলার প্রশাসন। ধর্মকর্ম হবে, খেলাধুলাও চলবে। স্বামীজি খেলাধুলাকে তো অনেক প্রাধান্য দিয়েছিলেন। ধর্মকর্ম করতে গেলে খেলাধুলাকে বন্ধ করতে হবে, বা খেলাধুলাকে করতে গেলে ধর্মকর্মকে বন্ধ করতে হবে, এই ধরনের কোনো তো বাধ্যবাধকতা নয়। রামনবমীর দিন ইডেন ম্যাচের ভবিষ্যৎ এখনো অনিশ্চিত। নিশ্চিত শুধু নেতাদের রোজকার তরজা। রাজনীতি, মাঠ, ময়দান, খেলা এসব নিয়ে যখন কথা হচ্ছে তখন অধিনায়ক নিয়ে কথা হবে না? আলবাত হবে। তবে এই অধিনায়ক খেলার মাঠের নন, বলতে পারেন রাজনীতির খেলার মাঠের অধিনায়ক। রাজনীতি তো এখন খেলা। একটা ভোট এলো কি এলো না, নেতারা বলতে শুরু করেন খেলা হবে। আমাদের রাজ্যের শাসক দলের ফেমাস কয়েনেজ তো খেলা হবে। বিখ্যাত গান, অনেক ক্ষেত্রে ডিজে বাজিয়ে আমরা ওইসব গানের তালে তালে অনেকে নাচতেও দেখেছি। আর একটা ভোট আসছে, তার আগে প্রকট হচ্ছেন অধিনায়ক। কেন? এই ছবিগুলো দেখলেই বুঝবেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে দক্ষিণ কলকাতায় পড়েছে পোস্টার। অভিষেককে অধিনায়ক বলে একাধিক পোস্টার পড়েছে ফ্যাম ফর টিএমসি সংগঠনের নামে। দক্ষিণ কলকাতার একাধিক জায়গায় এই পোস্টার পড়েছে। বছর ঘুরলেই ভোট, তার আগে আবার দলীয় সংগঠনে সক্রিয় হতে দেখেছি আমরা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এর মধ্যেই তৃণমূলের সেনাপতিকে অধিনায়ক অভিহিত করে দেওয়া পোস্টার ঘিরে বঙ্গ রাজনীতিতে নতুন চর্চা। অধিনায়ক অভিষেক বলতে কি বোঝানো হয়েছে পোস্টারে? অধিনায়ক মানে খেলার মাঠের অধিনায়ক কি আমরা বুঝি, ক্রিকেটের অধিনায়ক, ফুটবলের অধিনায়ক। এবার তৃণমূলের মাঠের অধিনায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাকে কি ক্যাপ্টেন হিসেবেই দেখা হচ্ছে? ক্যাপ্টেন অভিষেক ব্যানার্জি মানে সেনাপতি থেকে অভিষেক ব্যানার্জি এখন ক্যাপ্টেন, নাকি অন্য কিছু? দক্ষিণ কলকাতায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের নামে পোস্টার পড়তেই বঙ্গ রাজনীতি লাফিয়ে উঠেছে। ওই খেলা চলছে। দলের ব্যাপারটা আপনারা জানেন, সুব্রত বক্সী আছে এবং অভিষেক ব্যানার্জি আছে, তাদের সাথে আরো অন্যান্যরা আছে, তারা দেখে রাখবে। অনেক দিন পর গত শনিবার সামনে থেকে দলের বৈঠক পরিচালনা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এমনকি রাজ্য সভাপতি সুব্রত বক্সীর ডাকা ভুতুড়ে ভোটের ইস্যুতে বৈঠকে যোগ না দিয়ে আলাদা করে নিজে বৈঠক করেন পরে। এই প্রেক্ষাপটে লন্ডন সফরে যাওয়ার আগে দলের দায়িত্ব অভিষেক বন্দ্যোপাধ্যায় ও সুব্রত বক্সীকে দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বছরের শুরুতেই দলীয় সংগঠনের রদবদলের জোরালো সওয়াল করেছিলেন অভিষেক। সাংগঠনিক রদবদল তো হবেই,
রদবদল যখন হওয়ার ঠিক হবে এ নিয়ে চিন্তা করতে হবে না। সামনে থেকে বৈঠক পরিচালনাই শুধু নয়, গত শনিবারের বৈঠকে দলের রদবদল যে আসন্ন তাও স্পষ্ট করেছেন অভিষেক। ভুতুড়ে ভোটার ধরতে সময় বেঁধে কমিটি তৈরির নির্দেশ দিয়েছেন। দলীয় বৈঠকের ব্যাটন অভিষেক নিজের হাতে তুলে নেওয়ার কয়েকদিন আগে নেতাজি ইন্ডোরে দলের রাজ্য সম্মেলনে আইপ্যাককে নিয়ে বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। 26-এর ভোটেও আইপ্যাকের পরামর্শ নেওয়া হবে স্পষ্ট করে দিয়ে এই সংস্থাকে নিয়ে চলার বার্তা দেন তৃণমূল নেত্রী। পিকের আইপ্যাক এটা নয়, ওরা অন্য জায়গায় কাজ করে, ও একটা রাজনৈতিক দলও করেছে। এ একটা নতুন টিম, সবাই জানে এদের কোঅপারেশন করতে হবে। মাঝে অনেকদিন দলীয় সংগঠনে কার্যত নিষ্ক্রিয় এবং রাজনীতি থেকে খানিক দূরে থাকার পর 26-এর আগে তার সক্রিয় হয়ে ওঠা, চর্চা জারি। ফলে ফের স্বমহিমায় ফিরছেন তৃণমূলের সেনাপতি। আর তার মধ্যেই অভিষেককে অধিনায়ক বলে পোস্টার দক্ষিণ কলকাতায়। তাহলে সেনাপতির রোল বদলে অধিনায়ক, খেলা শুরু। খেলা তো শুরু হয়ে গিয়েছে ভোটের আগে, বোঝাই যাচ্ছে। শুভেন্দু অধিকারী প্রত্যেকবার যেরকম আগ্রাসী ভূমিকায় ভোটের আগে থাকেন, এবারও তাই। অমিত শাহ এ মাসেই রাজ্যে আসছেন। শুভেন্দু অধিকারীর তর্স হয়নি, তিনি নিজেই আগে ভাগে টার্গেট দিয়ে রেখেছেন। প্রশ্ন এটাই, টার্গেট পূরণ করতে পারবেন তো? শুভেন্দুর টার্গেট বাসি। আজকের খবর হলো শুভেন্দুর টার্গেটকে সামনে রেখে অঙ্ক কষা শুরু হয়েছে। অবশ্য শুভেন্দুর এই টার্গেট নতুন নয়, এটা বিজেপির ট্রেডিশন, ভোট এলেই টার্গেট বেঁধে দেওয়া। আরে অমিত শাহর ওই 200 আসনের টার্গেট মনে নেই? 21-এর ভোটের আগে তোলপাড় ফেলে দিয়েছিল সেই রণহুঙ্কার, এক সভা থেকে অন্য সভায় আব কি বার 200 পার। ভোটের ফলে 200-র ফানুস চুপসে গিয়েছিল। তাতে অবশ্য বিজেপির টার্গেট বাঁধার ট্রেডিশন থেমে যায়নি। 24-এর লোকসভা ভোটের আগে বিজেপির পাখির চোখ ছিল 35টা আসন। সেবারও বাংলায় এসে টার্গেট দিয়ে গিয়েছিলেন নরেন্দ্র মোদীর ডেপুটি। 21-এর মতো 24-এও ধরা ছোঁয়ার বাইরে থেকে গিয়েছিল বিজেপির লক্ষ্যমাত্রা। আর একটা ভোট বাংলায়, বিধানসভা ভোট। তার আগে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব টার্গেট বেঁধে দেয়নি ঠিকই, রাজ্য বিজেপির অন্যতম মুখ শুভেন্দু অধিকারী। শুনুন 180 টার্গেটে কি বলেছেন। এই জেলার 2টো লোকসভা আসন নরেন্দ্র মোদীজিকে দিয়েছেন, শপথ নিন আমরা দেব 16, রাজ্যে হব 180 অন্তত, এবং মমতাকে প্রাক্তন করব 180, অন্তত 180। বৃহস্পতিবার তমলুকে দাঁড়িয়ে শুভেন্দু যখন এই টার্গেট দিচ্ছেন, তার কিছুক্ষণের মধ্যেই তৃণমূল খাতা পেন নিয়ে অঙ্ক কষা শুরু করে। টার্গেট কেন কমছে? আব কি বার 200 পার এবার 180 কেন হয়ে গেল? এই সব প্রশ্ন তুলে দিয়েছিলেন কুণাল ঘোষ। এবার তরুণ তুর্কি দেবাংশু ভট্টাচার্য ফেসবুক পোস্টে রীতিমতো অঙ্ক কষেছেন, দেখিয়েছেন বিজেপির স্ট্রাইক রেট, সাকসেস রেট। দেবাংশুর পোস্টের নির্যাসটা কি ভালো করে দেখুন। গত বিধানসভা ভোটে 200-র টার্গেট দিয়ে 77টি আসন পেয়েছিল পদ্মশিবির, অর্থাৎ টার্গেটের 38% অর্জন করতে পেরেছিল। একইভাবে 24-এর লোকসভা ভোটে 35-এর টার্গেট দিয়ে শেষে মাত্র 12টি আসনে জিততে পেরেছিল। এবার সাকসেস রেট 34%, 34%, মানে মেরে কেটে পাস। গত দুটো বড় ভোটে বিজেপির চাওয়া পাওয়ার এই বিস্তর ফারাক নেই তীব্র কটাক্ষ দেবাংশুর। এই হিসেবে চললে বিজেপি 26-এ কত পাবে সেই ভবিষ্যৎবাণীও করে ফেলেছেন তৃণমূলের আইটি সেলের স্টেট ইনচার্জ। শুভেন্দুবাবু এবারের যা টার্গেট সেট করেছেন সেই অঙ্কর সাথে যদি আমি গত বিধানসভার প্রাপ্তির পার্সেন্টেজ মেলাই, তাহলে ওই 61 এবং লোকসভা, তাহলে 61 থেকে 68-র মধ্যে বিজেপির আসন ভ্যারি করছে বিজেপিরই হিসাব অনুযায়ী। এখন আমাদের তো দাবি যদি বলেন, আমার ব্যক্তিগত অঙ্ক বিজেপি 45-এর ওপরে একটা সিট পাওয়া উচিত নয় আজকের দিনের অঙ্ক অনুযায়ী, কিন্তু বিজেপিরই অঙ্ক অনুযায়ী 61 থেকে 68। এখানে শেষ নয়, নিজের ফেসবুক পোস্টে শুভেন্দু অধিকারীকে তৃণমূলের লক্ষ্মী বলে খোঁচাটা জবরদস্ত দিয়েছেন দেবাংশু। শুভেন্দু কেন লক্ষ্মী জি 24 ঘন্টা এবার তার ব্যাখ্যাও দিয়েছেন জোড়াফুলের তরুণ নেতা।
বিজেপির পশ্চিমবঙ্গের মাটিতে বেস্ট এভার রেজাল্ট হচ্ছে 2019-এর লোকসভা। কেন? কারণ সেই 2019-এর লোকসভায় তারা প্রায় 40% ভোট পেয়েছিল। তার এক বছর পর 2020 ডিসেম্বরে শুভেন্দুবাবু বিজেপিতে যোগ দিলেন এবং যোগ দেওয়ার সাথে সাথেই একই সাথে রাহুর দশা, কেতুর দশা, শনির দশা, সাড়ে সাতি, কালসর্প সমস্ত যোগ বিজেপিতে যুক্ত হলো। তা শুভেন্দু অধিকারীকে আমরা লক্ষ্মী বলবো না তো কি বলবো? এত কিছু শোনার পর শুভেন্দু অধিকারী চুপ করে বসে থাকবেন না। চেনা ঢঙে দেবাংশুকে তার হিসেবের জবাব দিয়েছেন বিরোধী দলনেতা। হিসাব করে দেখছে কতগুলো রিগিং করতে পারবো, কতগুলো জায়গায় মুসলিম ভোট বেশি আছে, কতগুলো জায়গায় ছাপ্পা মারবো, কতগুলো জায়গায় ইভিএম চেঞ্জ করব, কতগুলো কি করবো, এইসব করে দেখছে। গতবারে 213 হয়েছিল, এবারে যদি 215 পাওয়া যায়। আর আমরা রাজনৈতিক অঙ্ক করছি। আরে হিসেব কি খালি তৃণমূল কষছে? টার্গেট কি শুধু বিজেপির? না, কংগ্রেসও হিসেব কষতে শুরু করেছে। কিন্তু বিশ্বাস করুন, যে হিসেব কংগ্রেস দেখাচ্ছে বা আমরা যা দেখতে পাচ্ছি ফ্যাক্ট চেক করে, তাতে দিশাহীন বেশ। জাতীয় রাজনীতির স্বার্থে দিল্লিতে তৃণমূলের সঙ্গে সখ্য থাকলেও বাংলায় ঘাসফুলের বিরোধিতায় প্রদেশ নেতৃত্বকে খোলা হাত দিয়েছে হাইকমান্ড, আমরা জানি অলরেডি। কিন্তু 26-এর আগে কি হাল ফিরবে? এখানে কংগ্রেসের সংগঠনের নেতাদের দেখা যাচ্ছে পথে, নাকি তৃণমূল বিরোধিতার বুলি আদতে কথায় মারিতং জগৎ? তৃণমূল বিরোধিতায় প্রদেশ নেতৃত্বকে ছাড়পত্র দিলেও বাংলা শাসক দলের সঙ্গে নির্বাচনী সমঝোতার পথও একই সঙ্গে খোলা রাখছে কংগ্রেস। এখানে আমাদের ক্ষমতা অনুযায়ী লড়বো, আমরা নিজের শক্তি বাড়িয়ে এগিয়ে যাব। তৃণমূলের বিরোধিতা নাকি ভোটে সমঝোতা, এই প্রশ্নের উত্তর তো ভবিষ্যতে মিলবে। কিন্তু রাজ্যে হাত মজবুত হচ্ছে নাকি দুর্বল হয়ে যাচ্ছে আরো? যা বলবো সত্যি বলবো, আজ স্পেশাল রিপোর্ট দেখুন। বছর ঘুরলেই বিধানসভার ভোট, ইতিমধ্যেই ময়দানে নেমেছে তৃণমূল, পথে বিজেপি। ব্রিগেড সমাবেশের মতো রাজনৈতিক কর্মসূচি নিচ্ছে বামেরাও। কংগ্রেস কোথায়, কি করছে? কলকাতায় কিছু টুকটাক কর্মসূচি, কিছু বিক্ষোভ, কারোর কুশপুতুল পোড়ানো। এর বাইরে দূরবীন লাগবে কংগ্রেসকে খুঁজতে। ঘুরে দাঁড়ানোর দাওয়াই অনেক দিন ধরে দিচ্ছেন সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গের মতো নেতারা। ঘুরে দাঁড়ানোর কথা বলছেন বাংলার প্রদেশ নেতারাও, কিন্তু মুখের বুলির বাস্তবায়ন কোথায়? প্রদেশ কংগ্রেসের জাহাল, তাতে তো ঘুরে দাঁড়ানোর লক্ষণ আমি অন্তত দেখছি না। সূত্রের খবর, নিজেদের সাংগঠনিক শক্তিতে ভর করে একলা চলার পক্ষে অধিকাংশ জেলার নেতৃত্ব। আচ্ছা, সত্যি সেই জোর আছে? কলকাতা কেন্দ্রিক কিছু কর্মসূচি ছাড়া জেলায় পথে দেখাই যায় না নেতাদের। এমনকি জেলায় জেলায় কংগ্রেসের দপ্তরগুলোর অবস্থা অতি করুণ। অধীর চৌধুরীর গড়ে আগেই থাবা বসিয়েছে তৃণমূল। অধীর বাবু, মুর্শিদাবাদের মুকুটহীন সম্রাট, কোথায় গিয়েছেন গত ভোটে? কত নম্বর স্থান তার? লোকসভা ভোটে হেরেছেন তিনি। তার শক্ত ঘাঁটি মুর্শিদাবাদে আজ দুর্বল কংগ্রেস। কংগ্রেসকে যারা ক্ষতি খতম করছে, কংগ্রেসের যারা শত্রুতাগিরি করছে, কংগ্রেসকে যারা তুলে দিতে চাইছে, সেই দল অর্থাৎ তৃণমূলের সঙ্গে আপোষ করবে না। একদা আর এক গড়, পুরুলিয়ায় হারানো জমি ফিরে পেতে মরিয়া চেষ্টা চালালেও এখনো ডাক কাটতে পারেনি কংগ্রেস। আমরা যে একটু পিছিয়ে আছি সে বিষয়ে তো কোনো সন্দেহ নাই, তো সেটা নিশ্চয়ই কোনো ফর্মুলা বার করবে যারা নেতৃত্বে আছেন। প্রিয়রঞ্জন দাসমুন্সির নেতৃত্বে একসময় শক্ত ঘাঁটি উত্তর দিনাজপুরে এখন কার্যত অস্তিত্ব সংকটে কংগ্রেসের। তৃণমূলের পাশাপাশি বিজেপি দাঁত ফোটাতে পারলেও জেলায় এখনো আলগা কংগ্রেসের পায়ের তলার মাটি। আশা করি আজকে নবীনরা প্রবীণরা সবাই মিলে বলছে না, এবার কংগ্রেস এআইসিসি পশ্চিমবঙ্গে কংগ্রেসের দৃষ্টি আকর্ষণ করছেন, যাতে কংগ্রেস আবার ঘুরে দাঁড়াতে পারে। বরকত গনি খান চৌধুরীর জেলা মালদায় কার্যত অস্তিত্ব নেই কংগ্রেসের। কোতোয়ালি ভবনের সদস্যরা দলের দায়িত্বে থাকলেও জেলায় দলের কমিটি বা কোর কমিটি কিচ্ছু নেই, কোনো কর্মসূচি হয় না জেলায়। খামতি বা কংগ্রেসের কোনো কর্মসূচি নেই এটা ঠিক নয়, কারণ আমাদের কর্মসূচি
বুথ লেভেলে চলছে, ভেতরে ভেতরে চলছে, প্রকাশ্য সভা একটু কম হচ্ছে, এটা ঠিক। জেলার রাজনীতিতে কান পাতলে শোনা যায় ঝাড়গ্রামে কংগ্রেসের সদস্য সংখ্যা যত, তার থেকে বেশি দলের গোষ্ঠীর সংখ্যা। দুপুর 1:30তেও বন্ধ পার্টি অফিস, নিজেই খুলে বসেন কংগ্রেসের কার্যকরী সভাপতি। দলের সংগঠন রাজ্যের অন্যান্য জেলায় যে অবস্থা, এখানেও প্রায় ততই বটে, খুবই খারাপ অবস্থা তো বটেই। তবে আমরা চেষ্টা করছি সাংগঠনিকভাবে যাতে অবস্থাটা কাটিয়ে ওঠায়। প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার নতুন দায়িত্ব পেয়েছেন মাস 6। জেলায় জেলায় যাচ্ছেন, বৈঠক করছেন, কিন্তু তারপরে কংগ্রেসের সংগঠনের হাল ফেরার দিশেটা কোথায়? সমস্ত কিছুই গুরুত্ব সহকারে কনসিডারেশনে রেখে সর্বভারতীয় নেতৃত্ব এবং রাজ্য নেতৃত্ব একসঙ্গেই তারা দেখছেন, এবং আমি মনে করি যে আমাদের প্রায়োরিটি ছিল আমি সভাপতি হওয়ার পর প্রত্যেকটি জেলায় প্রায় যাওয়া। যে যে জেলায় আমাদের বড় নেতারা আছে সেখানে তারা এই বিষয়টি দেখছেন। ঘুরে দাঁড়ানোর ফর্মুলা কি, সেই প্রশ্নেরই উত্তর নেই প্রদেশ নেতৃত্বের কাছে। না এতে হতাশার কি আছে? আসলে গ্রামে যেগুলো হচ্ছে সমাবর্তন শহরে, সেই খবরগুলো আপনাদের যে কোনো কারণেই হোক আপনাদের কাছে আসছে না, পৌঁছচ্ছে না। সব জায়গাতেই হচ্ছে। দলীয় সংগঠন কর্মসূচিহীনতার এই পরিস্থিতির মধ্যেই কোনো এলাকায় এলাকায় জনগোষ্ঠীর বিন্যাস অনুযায়ী নেতৃত্ব ঠিক করতে চাইছেন কংগ্রেসের নেতারা। কোচবিহারে তপশিলি জাতির মানুষের সংখ্যা বেশি, জলপাইগুড়ির 6টি বিধানসভার 7টি সংরক্ষিত, অথচ দুটো জেলায় দলের সভাপতি উচ্চ বর্ণের। আলিপুরদুয়ার, ঝাড়গ্রামে কোনো জনজাতি নেতা দীর্ঘদিন কংগ্রেসের দায়িত্বই পাননি। এই নাকি সংগঠন? সূত্র বলছে প্রদেশ কংগ্রেস নেতৃত্বের সঙ্গে বৈঠকে রাহুল গান্ধী মল্লিকার্জুন খাড়গে জনগোষ্ঠীর বিন্যাসের ভিত্তিতে সংগঠন সাজাতে নির্দেশ দিয়েছেন। কেন কংগ্রেস দিশাহীন? এই তথ্যগুলো থেকে, বক্তব্যগুলো থেকে নিশ্চয়ই স্পষ্ট। বছর ঘুরলেই ভোট, কংগ্রেস যেখানে ছিল সেখানেই পড়ে আছে। তবে দিশা পেতে চাইছেন কাকু। কাকু মানেই যে নামটা আপনার মনে প্রথম আসছে, এক্স্যাক্টলি আমি তার কথাই বলছি, কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্র। আর দিশা পেতেই তিনি কোর্টে ছুটছেন। আসলে ঘরে বাইরে, এমনকি বাড়ির শোবার ঘরও যদি দখল হয়ে যায়, তাহলে আর আদালত ছাড়া উপায় কি বলুন? কে দখল করছে কাকুর শোবার ঘর? আরে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। এমনই তো কাকুর অভিযোগ। একটু প্রাইভেসি চেয়ে হাইকোর্টে ছুটেছেন সুজয় কৃষ্ণ ভদ্র। তা বাহিনী বাড়ির ভিতর জোর করে ঢুকছে কি করে? কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা সুজয় কৃষ্ণ ভদ্রকে ছায়ার মতো ঘিরে রেখেছেন কেন? সুজয় কৃষ্ণ ভদ্রের গতিবিধি এতটা নজরে রাখতে হচ্ছে কেন? সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর মনে এখন বোধহয় ঘুরে ফিরে আসছে গানের এই লাইনটাই। নিয়োগ দুর্নীতি মামলার অন্যতম অভিযুক্তের দাবি, তার বাড়িতে, ঘরে, যেখানে সেখানে যখন তখন হাজির হচ্ছে কেন্দ্রীয় বাহিনী। কালীঘাটের কাকুর জামিনের শর্ত ছিল তার উপর নজরদারি চালাতে পারে সিবিআই, কিন্তু হাইকোর্টে সুজয় কৃষ্ণ ভদ্রের অভিযোগ নজরদারির নামে তার জীবন অতিষ্ঠ করে তুলেছে সিবিআই এর পাঠানো কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের বাড়ির বাইরে থাকতে বলা হয়েছিল, তবে রাত হলে বাড়িতে ঢুকে পড়ছেন জওয়ানরা। বাড়ির সেকেন্ড ফ্লোরের বেডরুম দখল করে থাকছেন তারা। বাড়ির সব সুযোগ সুবিধাও নিচ্ছেন জওয়ানরা। এখানেই শেষ নয়, বাড়ি থেকে ডাক্তার দেখাতে বের হলেও পিছু নিচ্ছে কেন্দ্রীয় বাহিনী। এখানেই শেষ নয়, তিনি যখন হাসপাতালে যাচ্ছেন ট্রিটমেন্টের জন্য, সেই সময় একদম পিছু ফলো করছে কেন্দ্রীয় বাহিনী। কেবিনের বাইরে থাকছে কেন্দ্রীয় বাহিনী। কে আসছে কে না আসছে তার নাম রেজিস্ট্রি তারা ফলো করছে। এর জন্য চিকিৎসায় বিলম্ব হচ্ছে। আর কাকুর এই অভিযোগ নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। ও কত লোকের রাতের ঘুম কেড়েছে, কত সংসার ওর জন্য ভেঙেছে এবং ভাঙার মুখে আছে। ওর মতন একটা জানোয়ারের জন্য যদি কেন্দ্রীয় বাহিনী এটা করে, তাহলে তারা ঠিক করছে।
তাহলে তারা ঠিক করছে ওর সবার ঘরও দখল করে নেওয়া উচিত। কারণ তার বাড়িতে ঢুকে পড়ার যদি অনধিকার চর্চা হয়ে থাকে, তার বাড়িতে ঢুকে পড়া যদি ট্রেসপাসিং হয়ে থাকে, যেভাবে আদালতের সম্মুখীন হয়েছেন, তাহলে আদালতের মতো করে সিদ্ধান্ত জানাবে। যেহেতু সেন্ট্রাল বাহিনী, কেন্দ্রীয় সরকারের খরচায় চলেন, আমার মনে হয় যে কোনো জায়গায় তারা এরকম ডিউটি পালন করুন না কেন, তাদের ক্ষেত্রে একটা তাদের নির্দিষ্ট সিস্টেম রাখা উচিত। 18 ফেব্রুয়ারি হাইকোর্ট থেকে শর্ত সাপেক্ষে জামিন পান কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্র। জামিনের শর্ত ছিল জেলমুক্ত হলেও বেহালার বাড়িতে থাকতে হবে, চিকিৎসক এবং আইনজীবী ছাড়া কারোর সঙ্গে কথা বলতে পারবেন না, সিবিআইকে তার 2টি ফোন নম্বর দিতে হবে, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা কাকুর উপর নজর রাখতে পারবে। সুজয় কৃষ্ণর অভিযোগ, হাইকোর্টের নির্দেশ অমান্য করেই বাহিনীকে ব্যবহার করছে সিবিআই। রোজই বিভিন্ন খবর আর চোখা চোখা কথার মাঝে কয়েকটা গুরুত্বপূর্ণ খবর এক ঝলকে আপনাকে দিয়ে রাখি, আজও দেব। খড়গপুরে রাস্তা উদ্বোধনে গিয়ে বিক্ষোভের মুখে দিলীপ ঘোষ, ক্ষোভের মুখে প্রাক্তন বিজেপি সাংসদ, প্রশ্নের মুখে মেজাজ হারিয়ে অপশব্দ দিলীপের। পানিহাটি পুরসভার পরবর্তী পুরপ্রধান সোমনাথ দে, বৈঠকে গড়হাজির পদত্যাগী পুরপ্রধান মলয় রায়। বৈঠকে এই পরবর্তী পুরপ্রধানের নাম চূড়ান্ত। কাকু এই বাহিনী যন্ত্রণা থেকে মুক্তি পাবেন কিনা কে জানে, আদালত বলবে। কাকু নিজের মেয়াদ, তিনি তো প্যারোলে রয়েছেন, জামিনে বাড়াতে পারবেন কিনা সেটাই বা কে জানে। কিন্তু যেটুকু আমরা জেনে ফেলেছি তাতে জল্পনার অবসান। খেলা শেষ। কোথায়? পানিহাটিতে। চতুর্দিকে শুধু খেলা চলছে। 26 যত কাছে আসবে এই খেলার সংখ্যা বাড়বে। পাড়ায়, গলিতে, মহল্লায়, ছোট ছোট মাঠেও তখন খেলা হবে। এখনই হচ্ছে। পানিহাটির খেলার খবর দিই। মলয় রায়ের ছেড়ে যাওয়া পুরপ্রধানের চেয়ারে কে বসলেন? সোমনাথ দে। সম্পূর্ণ হলো বৃত্ত। মলয়কে বলির পাঁঠা করে পুরস্কার দেওয়া হলো সোমনাথকে। খোঁচা তো দিচ্ছে বিজেপি, পাল্টা শাসক দলও ছাড়ছে না। এদিকে সোমনাথকে নিয়ে বিস্তর অভিযোগ আরজি করের নির্যাতিতার মা বাবার। তারা সোমনাথের বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ করেছিলেন তাদের মেয়ের সঙ্গে যা ঘটেছে পুরো ঘটনা ধামাচাপা দেওয়ার অন্যতম নায়ক নাকি এই সোমনাথ। সেই সোমনাথ চেয়ারে বসলেন। এরপর কি করবেন আরজি করের নির্যাতিতার মা বাবা? দলের শীর্ষ নেতৃত্বের নির্দেশের পরও ইস্তফা দিতে টালবাহানা। তারপর ইস্তফা দিয়েও মলয় রায় বলেছিলেন খেলা হবে। জল্পনা চলছিল কোন খেলার ইঙ্গিত দিয়েছেন। তৃণমূলের স্লোগানেই কি তৃণমূলকে মোকাবিলার প্রস্তুতি নিচ্ছেন? কিন্তু সেসব কাজে এলো না। পানিহাটি পুরসভার চেয়ারম্যানের চেয়ারের খেলা শেষ। এটাই তো খেলা, এই তো খেলা চলছে, এটাই তো খেলা, এই তো খেলা চলছে। পানিহাটি পুরসভার চেয়ারম্যান পদে শপথ নিলেন 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সোমনাথ দে। পুরসভায় উপস্থিত দলের প্রায় সব কাউন্সিলরের সমর্থনে পদত্যাগী মলয়ের চেয়ারে বসলেন সোমনাথ দে। আমাদের মাননীয় সুভাষ চক্রবর্তী ভাইস চেয়ারম্যান তিনি নাম প্রস্তাব করলেন এবং 32 জন কাউন্সিলরই সেটাকে সমর্থন করেন। তবে শপথ গ্রহণ অনুষ্ঠানে হাজির ছিলেন না মলয় রায়। এই নিয়ে জল্পনা তৈরি হয়, যদিও সেসব উড়িয়ে দিয়েছেন সদ্য শপথ নেওয়া সোমনাথ। একসঙ্গে কাজ করার বার্তা দিয়েছেন পানিহাটির বিধায়কও। তিনি অত অসুস্থ আছেন, তিনি অবশ্যই আসবেন, তার সাথে কথাও হয়েছে এবং আগামী দিনে তার সাথে কথাও হবে। দলের যে আস্থা সোমনাথের উপরে আমরা দিয়েছি, আমার দৃঢ় বিশ্বাস আমি, আমার সাংসদ, আমার কাউন্সিলররা, আমার চেয়ারম্যান, আমরা একসঙ্গে কাজ করব। কিন্তু কে এই সোমনাথ দে? সেই প্রশ্নের উত্তরে একটু পিছনে যেতে হবে। আরজিকর কাণ্ডের সময় নাম উঠে আসে এই সোমনাথ দের। কিভাবে? আরজিকরে নির্যাতিতার মৃত্যুর পর নাম উঠে আসে সোমনাথ দের। নির্যাতিতার মা বাবার সঙ্গে প্রায় সারাক্ষণ ছিলেন সোমনাথ। নির্যাতিতার মা বাবা বসেছিলেন টালা থানায়।
সোমনাথের তদারকিতেই মৃতদেহ নিয়ে যাওয়া হয় বাড়িতে। তারও 1 ঘন্টা পর বাড়িতে পৌঁছন নির্যাতিতার বাবা মা। তারা পৌঁছানোর কয়েক মিনিটের মধ্যেই শ্মশানে নিয়ে যাওয়া হয় দেহ। শ্মশানেও তার তদারকিতেই আশ্চর্য তাড়াহুড়োয় দেহ দাহ করা হয়। এদিন সেই সোমনাথ শপথ নেওয়ার পর তাই সোমনাথের বিরুদ্ধে ক্ষোভ আর্জি করে নির্যাতিতার বাবার গলায়। এমএলএ নির্মল ঘোষ এরা বিকালবেলা যে অপরাধমূলক কাজ হয়েছে, মানে তথ্য প্রমাণ লোপাট হয়েছে, তার সঙ্গে সম্পূর্ণভাবে এরা জড়িত। তাকে প্রাইজ পোস্টিং দেওয়া হলো চেয়ারম্যানের। যে যারা ক্রিমিনাল সাব্যস্ত হয় কোর্টের কাছে, তারা কি করে এই সমস্ত পদে বসে? সোমনাথ দেখে তখনই, যেহেতু সিবিআই ওকে বারবার ডাকেছে যাতে মমতা ব্যানার্জি আর বিনীত গোয়েলের নাম না নেয়, তার জন্য ওকে গিফট প্রাইজ দেওয়া হচ্ছে। বিতর্কের সূত্রপাত পানিহাটির প্রায় 85 বিঘার অমরাবতী মাঠ বিক্রি নিয়ে। তীব্র ক্ষোভ প্রকাশ করে চেয়ারম্যান মলয় রায়কে ইস্তফার নির্দেশ দেয় তৃণমূল শীর্ষ নেতৃত্ব। তারপরেও বিদ্রোহের সুর ছিল মলয়ের গলায়। তা নিয়ে তপ্ত হয়ে ওঠে পানিহাটির রাজনীতি। তবে শেষ পর্যন্ত মলয়ের ইস্তফা এবং সোমনাথের শপথের পর আপাতত স্বস্তি শাসক শিবিরে। মলয় রায় কি তবে শীত ঘুমে? তাহলে খেলা শেষ নাকি নতুন খেলার শুরু? তবে খুব যন্ত্রণার মধ্যে ওরা আছেন। ওদের কথা বলবো বলে আজ শুরু থেকেই ঠিক করে রেখেছি। ওরা হাওড়ার উত্তর অংশে যারা থাকেন, বিরাট আবর্জনার স্তূপ, পুরসভার জঞ্জাল জমে জমে ছোটখাটো একটা পাহাড় তৈরি হয়েছে। এই ধাপার মাঠ যেরকম, তার চেয়েও বড়। কিন্তু হাওড়ার এই জায়গা, বেলগাছিয়ার ভাগাড় বলে পরিচিত জায়গার মানুষজন অত্যন্ত সংকটে। দুরকম সংকট। একেবারে ঘন জনবসতি এলাকার গা ঘেঁষে আবর্জনার স্তূপ। সেই জঞ্জালের পাহাড়ের চাপে ধস নেমেছে। এমন পাহাড় যে ধস নেমেছে, আমরা সিকিম গেলে, আমরা দার্জিলিং গেলে এই সমস্ত কথাগুলো শুনতে পাই। জঞ্জাল জমে জমে পাহাড়েও ধস। সেই ধসে এমন আতঙ্ক যে গোটা এলাকায় রাস্তার বাড়িতে ফাটল। এ ফাটল আপনি দেখে বিশ্বাস করবেন না যে এটা জঞ্জালের পাহাড় ফেটেছে। সেই ফাটলে পাইপলাইন ফেটে গেছে, আর তাতে তৈরি হয়েছে তীব্র জলকষ্ট। সঙ্গে লাগোয়া প্রায় সব রাস্তায় বড় বড় ফাটল। কোথাও রাস্তা বসে গেছে। আবর্জনা স্তূপের চাপ সহ্য করতে না পেরে মাটি ধসের পরে এই মুহূর্তে হাওড়ার এই অংশের অবস্থা রীতিমতো আতঙ্কের। তার কারণ এখানে একাধিক রাস্তা ফেটে একটার পর একটা উঠে পড়েছে। এমনকি এই শক্তপোক্ত বাঁশের ব্যারিকেড দিয়েও রাস্তাকে বাঁচানো যায়নি। এই মুহূর্তেও দেখা যাচ্ছে রাস্তার মধ্যে একাধিক জায়গায় ফাটল। সেই ফাটল রাস্তা থেকে সরতে সরতে বাড়িগুলির মধ্যে ঢুকে পড়েছে। এবারের ছবি তো আরো ভয়ঙ্কর। এই যেন ভূমিকম্প হয়েছে। ওই যে টেকটনিক প্লেট একটা আরেকটা ঘাড়ে উঠে যায় বা নেমে যায়, তখন কেঁপে ওঠে চতুর্দিক। ঠিক হুবহু সেই ছবি। মানে মাটির নিচে যখন টেকটনিক প্লেটের ওপর আরেকটা উঠে যায়, ভূমিকম্প হয় তো। হাওড়ার এই ভাগাড়ে তাই হয়েছে। ভয়ঙ্কর হাড়হিম করা সেই ছবি। আমি শিউরে উঠেছি দেখে। আপনি দেখুন। তার থেকেও যেটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে এই যে রাস্তার ওপর এই মুহূর্তে আমরা হাঁটছি, সেই রাস্তাটা কিছুটা গিয়ে একদম ফেটে ভেঙে উঠে পড়েছে আরেকটি রাস্তার উপর। এই দুটি রাস্তা দেখলে একেবারে পরিষ্কার যে এই রাস্তা এবং তার নিচের যে রাস্তা, এর মধ্যে একটা বড় ব্যবধান তৈরি হয়েছে। এবং একটা রাস্তা ঠিক এইভাবে গোটা আস্তর কংক্রিট, সিমেন্ট এবং তার সঙ্গে আলকাতরা, পিচ, স্টোনচিপ সহ ভেঙে উঠে পড়েছে আরেকটা রাস্তার ওপর। এই অবস্থায় আতঙ্কের প্রহর গুনছেন এখানকার বাসিন্দারা। শুধু কি রাস্তা নাকি, বাড়িতে চওড়া চওড়া ফাটল আশপাশের বাড়িগুলোয়। কোথাও বাড়ির সামনে, কোথাও বাড়ির দেওয়ালে। বাড়িগুলো ধসে মাটির নিচেও চলে যেতে পারে এমন হাড়হিম আতঙ্ক রয়েছে এলাকায়। অনেকটা ওই মেট্রো রেল লাইন তৈরির সময় বউবাজারে যেমন আতঙ্ক ছড়িয়েছিল, ঠিক সেরকম। বাড়িঘর ছেড়ে প্রাণ নিয়ে পালিয়ে অনেকেই অন্যত্র আশ্রয় নিয়েছেন। কেউ আমার বাড়ি খালি করে সরিয়ে নিয়ে যাচ্ছেন জিনিসপত্র। এখানে একাধিক বাড়ি ভেঙে পড়েছে। বাড়ির সামনের অংশ এই মুহূর্তে যেমনটা দেখা যাচ্ছে, সেটাও কিন্তু ভেঙে উঠে এসছে একটার উপর একটা। তার পাশের যে বাড়ি,
বাড়ি, এই বাড়ির দেওয়ালে ফাটল এবং সেই বাড়িতে ফাটলের মাত্রা এতটাই বেশি যে বাড়ির দেওয়ালের একটা বড় অংশ ভেঙে পড়ে গিয়েছে রাস্তায়, ভেতরে রাখা বিভিন্ন সামগ্রী তা ছিটকে পড়েছে এই মুহূর্তে ক্যামেরার সামনে। এই গোটা বস্তি এলাকা ইতিমধ্যে খালি করার কাজ শুরু করেছেন আতঙ্কিত বাসিন্দারা, কারণ যেভাবে এই এত চওড়া ফাটল বাড়িগুলোর মধ্যে দেখা যাচ্ছে তাতে এই বাড়িগুলো বসবাসের জন্য আর নিরাপদ নয়। কিন্তু প্রশ্ন হলো দায়টা কার? এতদিন ধরে জঞ্জালের পাহাড় তৈরি করা হয়েছে বছরের পর বছর, দশকের পর দশক ধরে। সেজন্য আশপাশের এলাকা ফাঁকা রাখা বা সুরক্ষিত রাখা যে দরকার কারো মাথায় আসেনি। পুরসভা প্রশাসন কেউ ভাবলো না একবার। ফলে বিপদ ঘটে গেল। এরপর শিক্ষা হবে। আসলে কি জানেন তো, আমার আপনার কথা মানে আমরা যারা খুব সাধারণ, অতি সাধারণ উলুখাগড়া, বেসিক্যালি ভোট দেওয়া ছাড়া এই সমাজে আমাদের আর কোনো দাম নেই, তাদের কথা কেউ ভাবে না, ভাবেই না। বরং কি করে এদের গলা টিপে লুট করা যায় সব সেই ছক করতে ব্যস্ত। না হলে এরকম হয়। আচ্ছা, তৎকাল শব্দটা কি? এমার্জেন্সি। আপনি কোথাও যাবেন, আপনার এমার্জেন্সি টিকিট চাই ট্রেনের জন্য। আপনি তৎকালে টিকিট কাটতে যান, কিছুতেই আপনি পাবেন না। ঘুরতে থাকবে চাকা, অনলাইন আপনাকে অ্যাক্সেসই দেবে না। তারপর সময় কেটে যাবে, তখন আপনাকে তৎকাল প্রিমিয়ামে শিফট করতে হবে। সেটা হচ্ছে আরো কম সময় আপনাকে টাকা টিকিট কেটে দেবে, এবং এটাই প্রিমিয়াম তৎকাল। কিন্তু এই প্রিমিয়াম তৎকালেও আপনি নিজে থোড়ি কাটতে পারবেন। বিরাট কপালের জোর থাকলে কেউ কেউ সুযোগ পান, বাকিরা এজেন্সির দ্বারস্থ হন। এজেন্সি হেল্প করবে এবং অদ্ভুতভাবে আপনি যা পারেন না, যে অ্যাক্সেস পান না, বাফারিং করতে থাকে, চাকা ঘুরতে থাকে, এজেন্সি পেয়ে যায়। আর এজেন্সির মাধ্যমে যখন আপনি নর্মাল টিকিট তৎকাল পেরিয়ে প্রিমিয়াম তৎকালে কাটছেন, তখন পকেট থেকে আপনার 3 বা 4 গুণ বেশি টাকা বেরিয়ে যাচ্ছে। কি জানেন, এটা কোনো চক্রান্ত, ইচ্ছাকৃত ওই বাফারিং সিস্টেম? অভিযোগ বিস্তর। আর অভিযোগটা কি ভালো করে দেখুন, আপনিও হয়তো এর শিকার। বাজেটে ট্রেনের ভাড়া বাড়েনি তাই খুশি ছিলেন, তবে ভুল ভাঙল ট্রেনের টিকিট কাটতে গিয়ে। কাউন্টারের বদলে এখন রেলের বুকিংও অ্যাপ নির্ভর। 60 দিন আগে রিজার্ভেশনের জন্য লগ ইন শুরু করার পরেই শুরু হচ্ছে যাত্রীদের আসল পরীক্ষা। কনফার্ম টিকিট পাওয়া গেল তো ভালো, আর না হলে আপনাকে এরপর অপেক্ষা করতে হবে পাক্কা 58 দিন। যখন তৎকাল এবং প্রিমিয়াম তৎকাল খুলল, তখন আপনি দেখলেন তৎকালেও আর কোনো টিকিট নেই। সেক্ষেত্রে প্রিমিয়াম তৎকাল অর্থাৎ ডাইনামিক ফেয়ার, এই ডাইনামিক ফেয়ারের মাধ্যমে রেল মানুষকে কার্যত নাস্তানাবুদ করছে বলে কোটি কোটি ভারতবাসীর অভিযোগ। অপেক্ষা করতে হবে 58 দিন, সাধারণ টিকিট নিয়ে নাস্তানাবুদ করছে বলে অভিযোগ। 10টার সময় টিকিট ওপেন হলো, 10টা 10-15 পর্যন্ত কোনোভাবেই আমি এন্ট্রি করতে পারলাম না। কিছুক্ষণ পরে বাফারিং হতে হতে যখন 10:30টার কাছাকাছি গিয়ে পৌঁছালো, আমি দেখতে থাকলাম প্রাইসটা কনস্ট্যান্ট এসকেলেশন হতে থাকছে, এবং লাস্ট গিয়ে আমার 2,500 টাকার টিকিটটা গিয়ে দাঁড়ালো 9,200 টাকায়। লকডাউনের পর 80% দূরপাল্লার ট্রেনে প্রিমিয়াম তৎকাল টিকিট চালু হয়েছে। সর্বত্রই এই সমস্যা। প্রিমিয়াম তৎকালের ডাইনামিক ফেয়ারের গোলক ধাঁধায় একবার ঢুকে পড়লে যাত্রীদের দিতে হবে তৎকালের বেস ফেয়ারের 35 থেকে 150% বেশি ভাড়া। আমি যদি একটা ট্রেনের টিকিট কাটি, প্রথম 20টা টিকিট আমি একটা ফেয়ার পেলাম, তারপর থেকে ডাইনামিক ফেয়ারের নাম করে বেরিয়ে গেল। তো আমাদের এটা লজিক কিচ্ছু বোঝা যায় না এবং ইললজিক্যাল জিনিসটা। অভিযোগ, বহু ক্ষেত্রে রিজার্ভেশন শুরুর পর ঘন্টার পর ঘন্টা শুধুই বাফারিং, আর সেই সময় উধাও হয়ে যাচ্ছে সব টিকিট। প্রশ্ন উঠছে, এই টিকিট যাচ্ছে কোথায়? এর মধ্যে কোনো একটা জায়গাতে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোকে কি বাল্ক টিকিট বিক্রি? হ্যাঁ, অ্যাবসলিউটলি, ওরা সন্দেহ না এটাই হয় অ্যাকচুয়ালি, কিন্তু ওটা পাবলিক ডোমেইনে আপনি বুঝতে পারবেন না। এর বিকল্প, রেল বলছে চাহিদার দিকে নজর রেখে স্পেশাল ট্রেনের ব্যবস্থা হয়। রেলে স্পেশাল ট্রেনে যাত্রা করতে পারেন। কুম্ভমেলা উপলক্ষে 59টি স্পেশাল ট্রেন পূর্ব রেলের। হোলিতে পূর্ব রেল 19টি স্পেশাল ট্রেন চালিয়েছে। একই গন্তব্য, একই ক্লাস, ভাড়া অনেক বেশি। ট্রেন তো আমি আটকাতে পারবো না, প্যাসেঞ্জার ক্যারিং ট্রেন, অতএব ফ্রেট ট্রেন ডিলেইং বা অন্যান্য এগুলো হতে থাকে, যার ফলে আমার আবার রেভিনিউ লস হয়। শেয়ারটা কিছুটা অন্তত আমরা প্যাসেঞ্জারদের কাছ থেকে নিয়ে থাকছি, কিন্তু এটা মনে করার কারণে যে টোটাল বার্ডেনটাই শিফট হচ্ছে, কারণ অধিকাংশ ট্রেনই কিন্তু সাবসিডিতে চলে। এই জোড়া জাঁতাকলে কার্যত পিষ্ট ভ্রমণ পিপাসী যে কোনো সাধারণ মানুষ। ক্যামেরায় তরুণের সঙ্গে অয়ন, জি 24 ঘন্টা।
আজ তো সময় শেষ, কিন্তু জারি থাকবে এই জার্নি, সত্যি বলার জার্নি, প্রতিদিন রাত 9টায়। অভ্যেস করে ফেলুন। সঙ্গে থাকুন জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।